ঝিনুক বিশ্বাস করো, আমি কিছু জানতাম না। এই কথাটা বলতে তোমার একটুও লজ্জা করছে না পুপে? একজনের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে, তোমার হর্তাকর্তা বিধাতারা ধুমধাম করে বিয়ের প্রিপারেশন নিচ্ছে, অথচ তুমি যার সাথে প্রেম করছো সে বিন্দু বিসর্গ জানলো না। তাকে নিমন্ত্রণ করে এক গাদা লোকের সামনে জবাই করার মধ্যে একটা অন্যরকম আনন্দ ছিল, কি বলো? কে কি অ্যানাউন্স করলো তাতে আমার কিচ্ছু আসা যায় না ঝিনুক। আমার জীবনে আমি কি করব সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। তাহলে গোরাকে তুমি সবকিছু জানিয়ে দাওনি কেন? তোমাকে আমি অনেকবার বলেছিলাম পুপে যা সত্যি কথা ওকে জানিয়ে দাও। আমার একটু সময় লেগে গেছে ঝিনুক, শেকলগুলোকে খুলতে, নিজেকে বুঝতে, স্বাধীন সিদ্ধান্ত নিতে আমি খুব দেরি করে ফেলেছি। তুমি তুমি একবার গোরাকে ফোন দাও, ও সব বুঝতে পারবে। গোরা? কোথায় পাবো তাকে পুপে? তোমার বাড়ি থেকে বেরিয়ে ও যে কোথায় চলে গেছে আমরা জানি না, ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো আমি হাত দিয়ে তুমি চলে যাও প্লিজ। আমার খুব ভয় করছে ঠামি। কিসের ভয়? অপমান করবেন? আমার নাথ জামাই, সোহিনীর হবু স্বামী। দাদা আমাকে তো এবার গ্যারেজে যেতে হবে। আপনার গ্যারেজ কোথায়? মমিনপুর। তাহলে ওখানেই চলুন। বাবা অনেক রাত হয়েছে তো, এবার তুমি শুয়ে পড়ো। যে জন্য তোমার খোঁজ করছিলাম সকলে ঠিকঠাক করে ব্যবস্থা করে দিয়েছো তো? হ্যাঁ, যাবার কথা বলছো তো? ওই শেষের দিকে গাড়ি কম পড়েছিল, তাই দুটো ভাড়া গাড়ির ব্যবস্থা করেছি আমি। আর ওই যারা ধরো দূর দূরান্ত থেকে এসেছেন, ওই অমূল্যবাবু, সঞ্জীব বাবুর পরিবার, তাদের দেখাশোনাটা? হ্যাঁ, যারা ভিআইপি তাদের দেখাশোনার ব্যাপারটা তো দাদার উপর ছিল, তা ওটা দাদা দেখছেন, সে ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো। আর ওই সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা? কেন করেছো তুমি এটা? কি কথা বলছিস দিদি? আমি তো কিছু বুঝতে পারছি না, তোকে খুব উত্তেজিত লাগছে। শান্ত হয়ে বস, এখানে কালকে আলোচনা করবো। বস বস। পারবো না তোমার সাথে ঠান্ডা মাথায় নম্র ভদ্র ভঙ্গিতে আমি আর কথা বলতে পারবো না। পুপে, তুমি ঘরে যাও। যাবো না। অস্থির চিত্তে চঞ্চল মনে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে যাস না দিদিমা। রাত হয়েছে, যা গিয়ে ঘুমিয়ে পড়, কাল সকালে আমরা আলোচনা করব। আলোচনা? আবার আলোচনা? জ্ঞান হওয়ার পর থেকে তো তোমার সাথে আলোচনাই করে এসেছি ঠাকুরদা, এই দুদিন আগেও করেছি।
তখন তুমি তোমার ঠান্ডা গলায় ধীর স্থির ভঙ্গিতে আমায় বলেছিলে আমি যাতে দুশ্চিন্তা না করি, তুমি সব ঠিক করে দেবে। এমনকি প্রদীপ্তকেও সবকিছু জানাতে বারণ করেছিলে তুমি। নিচে আগ বাড়িয়ে নিয়েছিলে সব দায়িত্ব। পুপে, এখানে যারা আছেন তারা তোমার অভিভাবক স্থানীয়, তারা যা করেছেন তোমার ভবিষ্যতের কথা ভেবেই। কে অধিকার দিয়েছে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবার? আমার কৈফিয়ত চাই। অনেক আলোচনা দেখেছি আমি, এই আলোচনার পেছনে অনেক মিথ্যে, অনেক ভণ্ডামি লুকিয়ে আছে, কিন্তু এখন না। এখন সময় এসে গেছে আমার অভিভাবকরা আমার চোখের দিকে তাকিয়ে আমার প্রশ্নের উত্তর দিন। পুপে, তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। শুধু ওনার সামনে দাঁড়িয়ে নয়, আমি ওনাকেই প্রশ্ন করছি, কেন মিথ্যে বলেছেন? উনি কি মনে করেছেন সোনার তরীর ঋণের বোঝার তলায় চাপা পড়ে আমি কাঠের পুতুল হয়ে গেছি? কৃতজ্ঞতার চাপে আমি কথা বলতেও ভুলে গেছি? যদি সেটা ভেবে থাকেন, সেই ধারণাটা ভুল। ওই বোঝা আমি অনেক দিন আগে নামিয়ে ফেলেছি, কারণ আমি মনে করি আমি যা পেয়েছি সেটা আমার অধিকার, ঋণ নয়। আর উনি আমায় যা দিয়েছেন সেটা নিজের অপরাধ বোধ থেকে পালাতে দিয়েছেন, নিজের স্বার্থে দিয়েছেন। পুপে, তোমার দুঃসাহস, তোমার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আর একটা কথা, যদি তুমি মেয়েকে সবাই মিলে ঠেলতে ঠেলতে খাদের ধারে নিয়ে চলে গেলে সে তো বাঁচার চেষ্টা করবে। শিক্ষা দীক্ষা ভদ্রতা সব পরের কথা, আগে তো প্রাণ। শ্রী, তুমি পূর্বাপর না জেনে মাঝখান থেকে কথা বলো না। আমি সব জানি বাবা, আর সেই জন্য মাঝখানে এসে কথা না বলে পারলাম না। পুপের প্রতি অন্যায় হয়েছে। এতদিন বাদে দেশে ফিরে ন্যায় অন্যায়ের হিসেব করতে তোমার সংকোচ হচ্ছে না? তুমি কি ভেবেছো এইভাবেই তোমার বাবার দায়িত্বটা পালন করবে? বাবা হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমি প্রতিবাদ করছি। একলা একটা মেয়েকে তোমাদের পরিবারের হাড়ি কাঠি আমি বলি হতে দিতে দেব না। আমি ওর পাশে দাঁড়াবো, বাবা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে। ধরে না ওর বাবা নেই, ওর বাবা মরে গেছে। বাবা, পুপে, তুমি আমাকে ছেড়ে দিও না বাবা, আমাকে এক গাছ ফেলে যেও না কোথাও। আমি জানি ও বেশি দূর যায়নি, তোকে ছেড়েও বেশি দূর যেতে পারবে না। কিন্তু আরে এই তো সবে খোঁজা শুরু, সারা জীবন তোকে খোঁজ করে যেতে হবে। গানিরো